তোমার মনে হয় না প্রকৃতিও পারমিশন দিচ্ছে? ইচ্ছে তড়িঘড়ি করে চোখ তুলে তাকায়, কিন্তু ধূসরের চোখের সেই তীব্র দৃষ্টি থেকে নিজেকে সরাতে পারে না। চারপাশে ঝড়ো হাওয়া, বিদ্যুৎ আর বৃষ্টি সব মিলিয়ে যেন এক অদ্ভুত আবেশ ছড়িয়ে আছে। অসময়ের এই বৃষ্টি যেন তাদের দুজনের বাঁধভাঙা অনুভূতির সাক্ষী করছে। বিদ্যুতের বিকট শব্দে আকাশ কেঁপে ওঠে, তার সঙ্গে এক ঝলক তীব্র আলো চারপাশে মুহূর্তের জন্য আলোকিত করে দেয়, আবার ঘন অন্ধকার নামিয়ে আনে। ইচ্ছে কুঁকড়ে ওঠে, বুকের ভেতর ধুকভুক করতে থাকে অজানা এক ভয়। বাতাসের তীব্র দমকা আর টানা বৃষ্টি যেন পরিবেশটাকে আরও রহস্যময় করে তুলেছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে ভেবেই পায় না কি করবে, আর তখনই আবারও এক চিলতে বিদ্যুৎ চমকে আকাশ জুড়ে। ভয় পেয়ে ইচ্ছে কোনো কিছু না ভেবে ধূসরকে শক্ত করে জড়িয়ে ধরে। ধূসরের বুকের ভেতর মুখ গুজে ফিসফিস করে বলে। ধূসর প্রথমে স্তব্ধ হয়ে যায়। ধূসরের শরীর শক্ত হয়ে আসে, হাত দুটো পাশে নামানো। ইচ্ছে তার বুকের সঙ্গে লেগে আছে। ইচ্ছে তীব্র আতঙ্ক ধূসর অনুভব করতে পারে। ঠান্ডা বৃষ্টির পানি চেয়েও বেশি শীতল যেন ইচ্ছের ভীতসন্ত্রস্ত কণ্ঠস্বর। কিন্তু ধূসরের মুখে একরকম কঠিন অভিব্যক্তি খেলে যায়। ধীরে ধীরে সে তার হাত তোলে, এক দিক থেকে ইচ্ছের কোমর স্পর্শ করে শক্ত করে ধরে ফেলে। ইচ্ছে এতটাই ভয় পেয়েছে যে সে এই মুহূর্তে কিছু বোঝার অবস্থায় নেই। ধূসর একদম নিচু গলায় বলে, তোমার ভয় শুধু বিদ্যুতের জন্য, আমার জন্য না? ইচ্ছে হালকা কেঁপে ওঠে, কিছু বলতে গিয়েও বলতে পারে না। ধূসর তার বাহুতে শক্ত করে ধরে থাকে। বৃষ্টির তীব্রতায় চারপাশ ঘোলা হয়ে এসেছে, তাদের নিঃশ্বাসের দ্রুত কমে এসেছে, কিন্তু ইচ্ছে শুধু মাথা নিচু করে আছে। ধূসর এক মুহূর্ত চুপ করে থাকে, তারপর গাঢ় কণ্ঠে বলে, আমি তো আছি, ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু তুমি যে ভয়টা পাচ্ছ তা আমি পছন্দ করছি না, কারণ তুমি যেটাকে ভয় পাচ্ছ সেটাই তোমার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ইচ্ছে চোখ বড় বড় করে তাকায়, কিন্তু ধূসর তার বাহু আলগা করে না। চারপাশে ঝড়ো বাতাস, বৃষ্টি, বিদ্যুৎ সব কিছুর মাঝেই তাদের এই ক্ষণিকের মুহূর্তর যেন এক অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। বৃষ্টির তীব্রতা আরও বেড়ে গেছে, ঝড়ো বাতাসের দমকে চারপাশে গাছপালা দুলে উঠছে। বিদ্যুতের ঝলকানির মাঝে মাঝে রাতের অন্ধকার চিরে দিচ্ছে, কিন্তু সে সব কিছুর মাঝেও ইচ্ছে আর ধূসর যেন নিজেদের এক আলাদা দুনিয়ায় বন্দী হয়ে গেছে। ইচ্ছে ধূসরকে শক্ত করে জড়িয়ে আছে, ঠান্ডায় কাঁপছে। বৃষ্টির ফোঁটা তার চুল বেয়ে গড়িয়ে পড়ছে। ধূসর অনুভব করতে পারছে ইচ্ছের শরীরের ক্ষীণ কম্পন। ধূসরের মধ্যেও এক সুপ্ত অনুভূতি জন্ম নেয়, অজানা এক অধিকারবোধ, এক অদ্ভুত টান। ধূসর আস্তে করে ইচ্ছেকে একটু দূরে সরিয়ে নিজের গায়ের তেজা কোটটা খুলে নেয়, তারপর বৃষ্টির মাঝেই ইচ্ছের কাঁধে জড়িয়ে দেয়। ইচ্ছে অবাক হয়ে তাকায়, কপালের কয়েকটা ভেজা চুল চোখের সামনে এসে পড়েছে। ধূসর গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, অসুস্থ হয়ে গেলে আমি কিন্তু তোমাকে আর হাতের নাগাল থেকে যেতে দেব না। ইচ্ছে কিছু বলার জন্য ঠোঁট খুলতে চায়, কিন্তু শব্দ হারিয়ে যায়। ধূসর হাত বাড়িয়ে ইচ্ছের ভেজা গাল ছুঁয়ে দেয়, তারপর গভীর স্বরে ফিসফিস করে, এবার চলো, এর চেয়ে বেশি বৃষ্টি পড়লে তোমাকে বুকে করে নিয়ে যেতে হবে। ইচ্ছে লজ্জায় চোখ নামিয়ে নেয়, কিন্তু ধূসরের হাত ছাড়তে পারে না। বিদ্যুতের এক চিলতে আলো আবার চারপাশে আলোকিত করে দেয়, আর সেই মুহূর্তেই বৃষ্টির মাঝে দাঁড়িয়ে থাকা দুটা মানুষ, ধূসর আর ইচ্ছে, নিয়তির এক অজানা বাঁকে এসে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির ধারায় চারপাশে ভিজে এক অদ্ভুত শীতলতা তৈরি করেছে, কিন্তু ইচ্ছের শরীরের প্রতিটি লোমকূশ উত্তপ্ত হয়ে উঠেছে। ইচ্ছেকে ধূসর ছেড়ে দেয়, ছাড়া পেতেই ইচ্ছের সামনের দিকে যেতে লাগে লজ্জায় সিক্ত মুখের আদল নিয়ে। তবে পরক্ষণেই ধূসর শক্ত করে টেনে ইচ্ছেকে নিজের দিকে ঘুরিয়ে নেয়, তারপর এক ঝটকায় পেছন থেকে জড়িয়ে ধরে। ইচ্ছের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। বাতাসে উড়ে যাওয়া চুলগুলো সরিয়ে ধূসর তার উন্মুক্ত গলার কাছে মুখ নামিয়ে আনে। গরম নিঃশ্বাস স্পষ্ট অনুভব করতে পারে ইচ্ছে। বিদ্যুতের আলোয় ধূসরের চোখের গভীরতা যেন আরও তীব্র হয়ে ওঠে,
নিজের কন্ট্রোল যেন হারিয়ে ফেলে ধূসর। ধীরে ধীরে ধূসর মুখ ডুবিয়ে দেয় ইচ্ছের নরম গলায়, ত্বকের উপর শ্বাস ফেলতে থাকে। ইচ্ছে কেঁপে ওঠে, শীতল বাতাসের মাঝে শরীরের অজানা উত্তাপের ঝড় বয়ে যায়। বৃষ্টি এখনো অবিরাম ঝরছে, বিদ্যুতের চমক আকাশ ফুঁড়ে নামছে মাঝে মাঝে। বাতাসে ভিজে চুল উঠতে থাকে ইচ্ছের, কিন্তু ইচ্ছে যেন সম্পূর্ণ স্থির হয়ে গেছে। হুট করে একটা চিনচিনে অনুভূতি ইচ্ছের গলায় ছড়িয়ে পড়ে। ধূসরের গরম নিঃশ্বাস মিশে যায় তার ত্বকে। ইচ্ছে শিহরিত হয়, কিন্তু কিছু বলার আগেই ধূসর হঠাৎই তাকে দু হাতে তুলে নেয় কোলে। ইচ্ছে হকচকিত হয়ে ওঠে। বৃষ্টিতে তার হাত দুটো ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ধূসরের শরীরের উত্তাপ এখনো স্থির, শক্ত, দৃঢ়। ধূসর কোনো কথা বলে না, শুধু স্থির চোখে ইচ্ছের দিকে তাকায়। তারপর ধীরে ধীরে রিসোর্টের দিকে হাঁটা দেয়, যেন বৃষ্টিতে ভিজে থাকা অথবা আশেপাশে কোনো কিছুরই তাদের জন্য কোনো গুরুত্বই নেই। ইচ্ছে কিছু বলতে গিয়েও থেমে যায়। ধূসরের বুকের ধুকবুক শব্দ তার কানে বাজতে থাকে, আর অনুভব করে এই মুহূর্তে ইচ্ছে চাইলে নিজেকে ধূসরের থেকে সরিয়ে নিতে পারত, কিন্তু তবুও সে ধূসরের বাহু ডোরে নিশ্চিন্তে রয়ে যায়। রিসোর্টের আলো একে একে কাছাকাছি আসে, আর ধূসর ঠিক যেন সেদিনের মতোই তাকে আগলে রাখছে এক দৃষ্টিতে, এক অনুভূতিতে। ধূসর ইচ্ছেকে রিসোর্টের করিডোর পেরিয়ে তার রুমের সামনে এসে নামিয়ে দেয়। পুরোটা পথ একটা শব্দ করেনি, শুধু শক্ত হাতে ইচ্ছেকে আগলে রেখেছে। ইচ্ছে নামার সঙ্গে সঙ্গে ধূসরের দিকে একবার তাকায়। ইচ্ছের দৃষ্টি এড়িয়ে যায় না ধূসরের গভীর চোখ দুটো। মুহূর্তের জন্য তাদের মাঝখানে একটা নীরবতা নেমে আসে, যেন চারপাশের বৃষ্টি, বাতাস, রাতের নিস্তব্ধতাও থমকে গেছে। কিন্তু ইচ্ছে একটাও কথা না বলে আচমকা পেছন ফিরে দরজা খুলে ভেতরে ঢুকে যায়। ধূসর কেবল দাঁড়িয়ে থাকে, এক মুহূর্তের জন্য যেন কিছু বলতে পারে না। হাতের আঙ্গুলগুলো এখনো ইচ্ছের স্পর্শ টের পাচ্ছে, কিন্তু দরজা ভিজিয়ে দিয়ে ইচ্ছে আর একবারও ফিরে তাকায় না। ধূসর গভীর শ্বাস নেয়, তারপর এক ঝটকায় পেছনে ফিরে চলে যায়। কিন্তু ধূসরের ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসির রেখা খেলা করে যায়। ইচ্ছের ভেজা গায়ে ঘরে ঢুকতেই ঈশিতা তাকিয়ে দেখে, চোখ কুঁচকে বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, ভিজলি কিভাবে? আমরা তো সে কখন এসেছি, ভাইয়া ছিল না, এজন্য ভেবেছি তুই ধূসর ভাইয়ার সাথে। ইচ্ছে কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। বুকের ভেতর ধুকভুক শব্দ আরও বেড়ে যায়। গাঢ় লাল গাউনটা ভিজে তার শরীরের সঙ্গে লেপ্টে আসে, ঠান্ডায় কাঁপুনি দিচ্ছে। ঈশিতা আবার বলে, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? যা গিয়ে ফ্রেশ হয়ে নে। ইচ্ছে আস্তে মাথা ঝাঁকিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু পা দুটো যেন কাঁপছে। দরজা বন্ধ করতেই আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে। গলার লালচে দাগ, এলোমেলো ভেজা চুল আর অন্যমনস্ক এক জোড়া চোখ, সবকিছু একসঙ্গে মিলে যেন এক নতুন ইচ্ছে দাঁড়িয়ে আছে সেখানে। রাত গভীর, ঘড়ির কাঁটা প্রায় 4টা ছুঁই ছুঁই। পুরো রিসোর্ট নিস্তব্ধ, শুধু দূর থেকে ভেসে আসা সমুদ্রের ঢেউয়ের গর্জন এক অদ্ভুত সুর তুলে। ইচ্ছে গভীর ঘুমে ডুবে আছে। ক্লান্তি, সমুদ্র থেকে উদ্ধারের ধকল, তারপর আজকের অসময়ের বৃষ্টিতে ভিজে শরীরের দুর্বলতা, সব মিলিয়ে ক্লান্তি তাকে কাবু করে ফেলেছে। গা গরম হওয়ার ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ার জন্য জ্বর পুরোপুরি আসেনি, হালকা গা গরম। বরং ওষুধ খাওয়ার জন্য যা জ্বর ছিল নেমে গিয়ে কপালে হালকা ঘাম জমেছে। হঠাৎ ঘুমের মধ্যে ইচ্ছে অনুভব করে উষ্ণ একটা স্পর্শ। গরম উষ্ণ একটা হাত তার গলার সেই চিনচিন করা জায়গাটা ছুঁয়ে দিচ্ছে। ইচ্ছের শরীরটা যেন শিউরে ওঠে, কিন্তু জ্বরের ঘোরে পুরোপুরি জেগেও উঠতে পারে না। আধো ঘুমে আধো জাগরণে সে অনুভব করে সেই স্পর্শটা পরিচিত, গভীর, দৃঢ়, কিন্তু কোমল। ইচ্ছে শ্বাস নিতে চেষ্টা করে, কিন্তু গলার কাছে যেন কিছু আটকে আছে। স্পর্শটা এক মুহূর্তের জন্য থেমে যায়, তারপর আবার নামতে শুরু করে তার গলার কাছ থেকে একটু নিচে। তারপর অন্ধকার ঘর নিস্তব্ধ থাকে, শুধু কারো নিঃশ্বাসের শব্দ ঘন হয়ে আসে। ইচ্ছে অস্পষ্টভাবে অনুভব করে গরম নিঃশ্বাস তার ত্বক ছুঁয়ে যাচ্ছে,
আর গলার সেই চিনচিনে জায়গায় ঠোঁটের নরম স্পর্শ, যেন পাগলের মতো কেউ অনবরত চুম্বন করে যাচ্ছে। ইচ্ছের চোখ খুলতে চায় কিন্তু পারে না। শরীর যেন কোনো এক অদৃশ্য বাঁধনে আটকে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, বুকের ভিতর ধুকবুক করছে অস্বাভাবিকভাবে। ইচ্ছের চেতনা ফিরে পেতে চেষ্টা করে, চোখ দুটো পুরোপুরি খুলে যায় হঠাৎ। তবে ঘর অন্ধকার, শুধুমাত্র জানালার ফাঁক দিয়ে আসা আলোয় মেঝেতে ছড়িয়ে আছে। ইচ্ছে আশেপাশে তাকায়, কেউ নেই, কিন্তু গলার স্পর্শের সেই উষ্ণতা যেন এখনো অনুভব করতে পারছে। কেউ কি সত্যি ছিল নাকি ঘুমের ঘোরে কোনো বিভ্রম? বুকের ভেতর অসম্ভব ভয় আর এক অজানা শিহরণ নিয়ে ইচ্ছে ধীরে ধীরে উঠে বসে। গলার সেই জায়গায় আঙ্গুল ছোঁয়, যেখানে মুহূর্ত আগেও কারো উত্তপ্ত ঠোঁটের স্পর্শ ছিল। তারপর যেন শুনতে পায় গভীর রাতে সমুদ্রের গর্জন, যেন তার কানে কিছু বলতেই চাইছে। সূর্যের প্রথম আলো সবে ছড়িয়ে পড়েছে কক্সবাজারের আকাশে। সমুদ্রের গর্জন আর সকালের হালকা বাতাস এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। আজই ধূসরদের শেষ দিন এখানে, তাই সকলে ঠিক করেছে মেরিন ড্রাইভ রোড হয়ে হিমছড়ি যাবে। গাড়িগুলো একে একে থামে মেরিন ড্রাইভ বিচের ধারে। দরজা খুলতেই ঝাপটা দিয়ে লবণাক্ত বাতাস এসে সবার মুখে লাগে। বিশাল সমুদ্রের ঢেউ গর্জন করে আছড়ে পড়ছে বালিয়াড়িতে। সূর্যের আলো চিকচিক করছে সোনালি বালু, যেন কারো অসংখ্য ঝলমলে গয়না ছড়িয়ে রাখা হয়েছে। এক এক করে সবাই নেমে পড়ে গাড়ি থেকে। ঈশিতা প্রথমেই খেয়াল করে ছোট ছোট লাল কাঁকড়ার একটা ঝাঁক দ্রুত ছুটে যাচ্ছে বালির উপর দিয়ে। আরে দেখ, কত লাল কাঁকড়া! চেঁচিয়ে উঠে ঈশিতা। তারপর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে যায় কাঁকড়াগুলোর পেছনে। তাহসিন, তূর্ণ, তৃণ্ণ, অনু, মীরা সবাই ঈশিতার এই কাণ্ড দেখে হেসে ওঠে। অনু তার মোবাইল বের করে তড়িঘড়ি ভিডিও করতে শুরু করে, যেন এই মুহূর্তটা ঠিক যেন ধরে রাখতে পারে। ওরে ধরা, তোকে দিতেই হবে। ঈশিতা হাঁপাতে হাঁপাতে বলে, কারণ কাঁকড়াগুলো ঠিক যখন ধরার মতো দূরত্বে আসে তখনই বাড়িতে গর্ত করে নিমিষেই লুকিয়ে পড়ে। তৃণ্ণ দৌড়ে যায় ঈশিতার কাছে। এক সময় দুজন মিলে লাল কাঁকড়ার দলের পেছনে ছুটতে থাকে। অন্যদিকে অনু আর মীরা নিজেদের জুতো খুলে ফেলে, খালি পায়ে ধীরে ধীরে ঢেউয়ের কাছে এগিয়ে যায়। ঠান্ডা পানি এসে তাদের পায়ের আঙ্গুল ছুঁয়ে দেয়। তৃণ্ণ, অর্ণব আর তাহসিন বালিতে বসে কথা বলছে। সবার থেকে আলাদা হয়ে ইচ্ছে নরম বালির উপর ধীরে বসে পড়ে। আঙ্গুল দিয়ে বালি নাড়তে নাড়তে ঝিনুক কুড়াতে শুরু করে। নানান আকারের ঝিনুক, কিছু রঙিন, কিছু ধূসর, প্রতিটা আলাদা হাতে তুলে নেয়। তারপর এক এক করে সাজিয়ে রাখে পাশে। এক সময় পাশে কারো উপস্থিতি টের পেয়ে ইচ্ছে একটু থমকে যায়। হালকা বাতাসের শো শো শব্দে আর ঢেউয়ের গর্জনে কারো পায়ের আওয়াজ শুনতে পায়নি। তবু এক অদ্ভুত অনুভূতি থেকে বুঝতে পারে কেউ পাশে এসে দাঁড়িয়েছে। আস্তে করে চোখ ঘুরিয়ে তাকায় ধূসর। ধূসর নীরবে ইচ্ছের দিকে তাকিয়ে আছে। হাতের তালুতে কিছু ঝিনুক ধরে রেখেছে। এক মুহূর্তের জন্য ইচ্ছে ধূসরের চোখে তাকিয়ে থাকে। তারপর ধূসর আস্তে করে হাত বাড়িয়ে দেয়, যেন তার জন্যই এগুলো কুড়িয়েছে। একটা কৌতূহলী লজ্জা মিশে যায় ইচ্ছের মুখে, একটু ইতস্ত করে, কিন্তু চোখের চাওয়ায় আনন্দের ঝিলিক খেলে যায়। ধীরে হাত বাড়িয়ে নেয় ধূসরের দেওয়া ঝিনুকগুলো। হাত থেকে নিজের হাতের তালুতে নিয়ে অনুভব করে সেগুলো ঠান্ডা স্পর্শ। তবে ধূসর কিছু না বলেই বসে পড়ে ইচ্ছের পাশে। সমুদ্রের ঢেউয়ের শব্দের মাঝে দুজনের মাঝেও যেন এক নিস্তব্ধ বোঝাপড়া গড়ে ওঠে। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা, তারপর রাতের আকাশে তারা টিম টিম করে জ্বলছে। সারাদিনের ক্লান্তি সত্ত্বেও সবার মুখে প্রশান্তির ছাপ। হিমছড়ি পাহাড়, সমুদ্রের ঢেউ, মেরিন ড্রাইভের বাতাস সব মিলিয়ে এক অসাধারণ দিন কাটিয়েছে সকলে। হিমছড়ির এক রেস্টুরেন্টে ঢুকে সবাই নিজেদের মতো খাবার বেছে নেয়। ধূসর মাঝে মাঝে ইচ্ছের দিকে তাকাচ্ছিল, কিন্তু ইচ্ছের চোখ সরিয়ে নিচ্ছিল বারবার লজ্জায়।
খাওয়া শেষে একে একে সবাই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে বসে। রিসোর্টে ফেরার পালা, কারণ কাল সকালেই ফিরতে হবে। রাতের বাতাসে একটু ঠান্ডা হয়ে এসেছে। গাড়ির জানালা দিয়ে সমুদ্রের গন্ধ ভেসে আসছে। রিসোর্টের সামনে ফাঁকা জায়গায় বারবিকিউয়ের আয়োজন করা হয়েছে। রাতের হালকা শীতল বাতাস গায়ে লাগছে। আকাশে চাঁদ জ্বলজ্বল করে ঝলমল করছে। একে একে সবাই চেয়ার পেতে বসেছে, যেন শেষ রাতের এই আয়োজনটুকু তারা পুরোপুরি উপভোগ করতে চায়। তাহসিন আর ইচ্ছে বারবিকিউয়ের দায়িত্ব নিয়েছে। ধোয়ার কুণ্ডুলির মাঝে ওদের মুখ আবসা হয়ে আসে। ইচ্ছের মনোযোগ দিয়ে মাংসর উল্টো পাল্টে দিচ্ছে, আর তাহসিন মাঝে মধ্যে তাতে মশলা মাখিয়ে দিচ্ছে। চুলার কয়লা দিচ্ছে অর্ণব। কাঠ কয়লার টুকরোগুলো লালচে আভা ছড়াচ্ছে। আগুন যেন এক সুরেলা মায়াজাল সৃষ্টি করে চারপাশে। ধূসর এক পাশে বসে ল্যাপটপ কোলে নিয়ে কিছু মনোযোগ দিয়ে টাইপ করছে। মাঝে মাঝে ভ্রু কুঁচকে কিছু পড়ে নিচ্ছে, তারপর আবার দ্রুত আঙ্গুল চালিয়ে দিচ্ছে কিবোর্ডের অন্যদিকে। চিহ্ন তুণ্য আর অনুমিলে ছবি তোলায় ব্যস্ত, কখনো খাবারের, কখনো নিজেদের, কখনো আবার ধূসরকে নিয়েও ছবি তুলছে। যদিও ধূসর এসবের দিকে নজর দিচ্ছে না। কাল সবাই রওনা দেবে, তাই আজকের রাতটাই শেষ। হাসি ঠাট্টা, আড্ডা আর স্মৃতির পাতা ভরিয়ে রাখার শেষ সুযোগ। রিসোর্টের বাতাসের কয়লার পোড়া মিশ্রিত সুগন্ধ ছড়িয়ে পড়ে যেন এই রাতটাকে আরও বিশেষ করে তুলে। চারপাশে বারবিকিউয়ের ধোঁয়া আর আলো আঁধারির খেলা চলছে। ঠিক তখনই মীরা হঠাৎ লাল রঙের ওয়েস্টার্ন গাউন পরে উপস্থিত হয় নলে। চলার ভঙ্গিতে এক ধরনের আত্মবিশ্বাস, যেন সে নিশ্চিত এই সন্ধ্যায় তাকেই সবার নজর কাটতে হবে। ধূসরের দিকে সরাসরি তাকে এগিয়ে আসে মীরা, গলার স্বর মৃদু কিন্তু স্পষ্ট। ধূসর, এইখানেও কাজ করতে হবে? একবার দেখো তো আমায় কেমন লাগছে। ধূসর তখনও ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে টাইপ করছে। মীরার কথায় একটু থেমে চোখ তুলে ধূসর এক মুহূর্তের জন্য তাকিয়ে দেখে, তারপর নির্বাক ভঙ্গিতে আবার টাইপিংয়ে মন দেয়, যেন তার বলা কথার কোনো গুরুত্বই নেই। মীরার এই কাণ্ড দেখে ঈশিতা তো চুপ থাকতে পারে না। সে ইচ্ছের দিকে হেলে ফিসফিস করে বলে, এই মীরার সাহস দেখলি? মেয়েটা কিভাবে এতটা নির্লজ্জ হয়? ইচ্ছে একদম চুপচাপ, ঠোঁট কামড়ে বসে আছে। দৃষ্টি মীরার দিক থেকে ধূসরের দিকে চলে যায়। ধূসর স্বাভাবিকভাবে টাইপ করে চলছে, যেন কিছুই ঘটেনি। অবুঝ মন যেন মীরা আর ধূসরের উপস্থিতি একসাথে মানতে পারছে না, তবে করতেও পারছে না কিছু। এজন্য নির্বাক হয়ে ইচ্ছে তাকিয়ে আছে ওদের দিকে। তবে এসব কিছু ঈশিতা ও তাহসিন খেয়াল করে আর মুচকি হাসে। এদিকে মীরা বুঝতে পারে ধূসরের নির্লিপ্ততা। মীরা এত সহজে হাল ছাড়ার মেয়ে নয়। ধূসরের পাশে বসে একদম অনাহত ভঙ্গিতে হাত বাড়িয়ে দেয় ধূসরের ল্যাপটপের স্ক্রিনের দিকে। আচ্ছা, এত কি গুরুত্বপূর্ণ কাজ করছো যে আমাকে দেখার সময় নেই? ধূসর এবার সত্যি বিরক্ত হয়। এক মুহূর্তের জন্য তাকে ঠান্ডা গলায় বলে, তুই কি দেখতে এসেছিস নাকি কিছু প্রয়োজন? ধূসরের স্বর এতটাই ঠান্ডা ছিল যে মীরার মুখ মুহূর্তেই শক্ত হয়ে যায়। আশেপাশে তরুণরা বসেছিল, তারা সকলেই মুখ চেপে হাসতে লাগে, কারণ ধূসর কখনো কাউকে কড়া কথা বলে না। কিন্তু মীরার বাড়াবাড়িতে আজকে হয়তো তার ধৈর্যের বাঁধ ভেঙেছে। ঈশিতা এবার ইচ্ছের কানে আরেকবার ফিসফিস করে, দেখলি ধূসর ভাইয়া মীরাকে একদম পাত্তা দিল না। ইচ্ছু, তুই তো কিছু বলবি না? ইচ্ছে কিছু না বলে এক দৃষ্টিতে ধূসরের দিকে তাকিয়ে থাকে। ধূসরও এক মুহূর্তের জন্য চোখ তুলে ইচ্ছের দিকে, যেন সেই এক দৃষ্টিতেই অনেক কিছু বলে দিল। মীরার মুখটা মুহূর্তেই যেন মলিন হয়ে উঠে, ঠোঁট কাঁপছিল, চোখ মুখে অভিমানের ছায়া। এক দৃষ্টিতে ধূসরের দিকে তাকিয়ে বলল, তুই কি এভাবেই আমাকে এড়িয়ে যাবি ধূসর? ধূসর বিরক্তির সুরে দীর্ঘশ্বাস ফেলে তারপর ঠান্ডা গলায় বলল, তোকে সুন্দর লাগছে মীরা, এখন চুপচাপ পাশে বস। ধূসরের স্বর শান্ত হলেও স্পষ্ট, যেন কথার শেষে আর কোনো বিরক্তির জায়গা নেই। কিন্তু মীরা তো সহজে হাল ছাড়ার মেয়ে নয়। মীরা এবার সরাসরি ইচ্ছের দিকে তাকিয়ে হাসে, সেই পরিচিত তাচ্ছিল্যের হাসি যা এতদিন ধরে ইচ্ছে দেখে আসছে। অনুর দিকে তাকিয়ে মীরা বলে, আমি কিন্তু আবারও কাজের খালাম্মা না, বুঝলে? সময়ের সঙ্গে চলতে পছন্দ করি।
তার কথার ভেতর সূক্ষ্ম এক খচা লুকিয়েছিল, যা খুব ভালোভাবেই বুঝতে পারল ইচ্ছে। মীরার কণ্ঠে থাকা সেই তাচ্ছিল্য তার বুকের মধ্যে এক অদৃশ্য আগুন ধরিয়ে দেয়। এটা মীরার সরাসরি ইচ্ছেকে অপমান করার চেষ্টা, নাকি তার নিজের অপ্রাপ্তির জ্বালা? চারপাশে বারবিকিউয়ের হালকা ধোঁয়া মিশে আছে হিমেল বাতাসের সাথে। আকাশের তারারা জ্বলজ্বল করছে, আর সমুদ্রের গর্জন যেন দূর থেকে এক সঙ্গীত তৈরি করেছে। সকলে গোল হয়ে বসে হাসি আড্ডায় মুখরিত পরিবেশ। চিহ্ন গিটার হাতে ধূসরকে অনুরোধ করছিল, এই ধূসর, আজকে একটা গান না শোনালে কিন্তু হবে না। চিহ্নের কথার সাথে সাথে বাকিরাও একজোট হয়ে ধূসরকে চেপে ধরল। গান গান গান। ধূসর প্রথমে অনীহা দেখালেও সবার জড়াজড়িতে শেষমেশে রাজি হয়ে গেল। গিটারের তারে আঙ্গুল বুলিয়ে চিহ্ন যখন সুর তুলে ধূসর তখন গভীর দৃষ্টিতে ইচ্ছের দিকে তাকিয়ে আস্তে আস্তে গাইতে শুরু করে। हर दुआ में शामिल तेरा प्यार है, बिन तेरे लम्हा भी दुश्वार है, धड़कनों को तुझसे ही दरकार है। ধূসরের কণ্ঠে এক ধরনের গভীরতা ছিল, যা সবাইকে মুহূর্তেই থামিয়ে দিতে সক্ষম। আগুনের উজ্জ্বল আলোয় ধূসরের মুখটা যেন আরও রহস্যময় লাগছিল, বিশেষ করে তার চোখের সেই অদ্ভুত শীতল অথচ আগুন মাখা দৃষ্টি। ইচ্ছে হতভম্ব হয়ে তাকিয়ে রইল ধূসরের দিকে। মনে হচ্ছিল এই গানটা শুধু তারই জন্য গাওয়া হচ্ছে। ধূসরের চোখে লুকিয়ে থাকা আবেগ, কণ্ঠের মায়াবী টান, সব কিছুই যেন সরাসরি ইচ্ছের হৃদয়ে গিয়ে আঘাত করছিল। চারপাশের সবাই এক সময় ধীর গলায় গানের সাথে তাল মেলাতে লাগলো, কিন্তু ইচ্ছে কেবল চুপচাপ বসে রইল। অনুভব করে তার হৃদস্পন্দন দ্রুত চলছে। ধূসরও যেন কেবল তাকেই দেখছিল। ধূসরের ঠোঁটে এক অদ্ভুত রহস্যময় হাসি। গানের শেষ লাইনটুকু গাইতে গাইতে ধূসর হালকা করে বলল, এই গানটা শুধু কারো একজনের জন্য। তার কথার উত্তর সবাই না বুঝলেও ইচ্ছে ঠিকই বুঝল। বুকের মধ্যে এক অজানা অনুভূতি দোলা দিয়ে ওঠে। ধূসরের কণ্ঠের সেই শেষ সুরটা যেন বাতাসে মিলিয়ে যায়, কিন্তু ইচ্ছের মনে গেঁথে রইল চিরদিনের জন্য। ইচ্ছের দিকে তাকিয়ে ধূসর গান শেষ করে। গানের শেষে সে শান্তভাবে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে থাকে, যেন তার গাওয়া কথাগুলো ইচ্ছের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেছে। সকলে মিলে খাবার শেষ করে একে একে বিচের দিকে চলে যায়। রাতের সমুদ্র ঢেউ মৃদু হাওয়া নিয়ে তাদের পা ছুঁয়ে চলে, আর চাঁদের আলো সমুদ্রের উপর ছড়িয়ে পড়ে, যেন রাতটি আরও রহস্যময় হয়ে ওঠে। বিচে এসে তারা সবাই বসে পড়ে। বাতাসের কিছু তাজা গন্ধ, সমুদ্রের মৃদু ঢেউয়ের আওয়াজ আর সবার হাসির মজার রাতটা পূর্ণ হয়ে ওঠে। বিচের চমৎকার দৃশ্যের মাঝে সকলেই নিজেদের মতো করে হাঁটতে শুরু করে। তবে ইচ্ছে একটু পিছনে চলে আসে, ধীর পায়ে এগিয়ে চলছিল, মনে অনেক কিছু দুলছিল। একটু পর যেন হঠাৎ অনুভব করে তার পেছনে কারো উপস্থিতি। সেই অনুভূতি দ্রুতই ভয়ে হয়ে ওঠে। শরীরের ঠান্ডা স্রোত বয়ে যায়। ইচ্ছের মনে হতে শুরু করে কিছু একটা তার পেছনে চলছে। ভয় পেয়ে পেছনে ফিরে দেখতে চায়, কিন্তু ঠিক তখনই ইচ্ছের হাতের কোণে এক অজানা অস্বস্তির ছোঁয়া অনুভব করে। সবাই সামনে, ইচ্ছে একা, শুধু ভূতের ভয় পেয়ে ইচ্ছের জান বের হওয়ার উপক্রম। যেন কোনো কিছু না ভেবেই চিল্লিয়ে উঠে ইচ্ছে, তবে ততক্ষণে ধূসর ইচ্ছের মুখে হাত দিয়ে ধরে। শান্ত হও, কিছু নেই এখানে। আমি আওয়াজ বের হলে সকলেই এগিয়ে আসবে, এজন্য ধূসর এমন করে ইচ্ছের দিকে তাকিয়ে থেকে বলে, ঘড়ি লুক, তোর হাতের ভাঁজে আমার হাতের অস্তিত্ব কিছু নেই। আমি শুধুই আমি। ধূসর কিছু সময় চুপচাপ তাকিয়ে থাকে, ইচ্ছের মুখের উপর হাত রেখেই তারপর হুট করেই মুখের হাত সরিয়ে চোখের উপরে রাখে। ইচ্ছে ধূসরের এমন কাণ্ডে চোখ বুজে ফেলে। অন্যদিকে ধূসরের এক হাত দিয়ে ইচ্ছের কোমরে জড়িয়ে কাছে টেনে নেয়, নিজের বুকের ধারণ করবে ইচ্ছেকে। এমন সপ্তাদশীর ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে ধূসরের এমন আচরণে। আগ বাড়িয়ে ইচ্ছের কানে কানে ধূসর বলে, পাশে ফিরলেই তোকে দেখতে পাবো এমন একদিনের জন্য। আর কতদিন অপেক্ষা করতে হবে ইচ্ছেময়ী? ইচ্ছের হৃদয়ে এক ধরনের অদ্ভুত উত্তেজনা আর ভালোবাসার সৃষ্টি হয়। মুখে লালচে আভা ছড়িয়ে পড়ে। ইচ্ছে মুখ ফুটে কিছু বলার আগেই ধূসর আবার ইচ্ছেকে শক্ত করে জড়িয়ে নেয়, যেন তার হৃদয়ের অগাধা প্রেমের প্রতিশ্রুতি
দিয়ে যাচ্ছে গলার লালচে জায়গায়, যেখানে ইচ্ছে ওড়না দিয়ে ঢেকে রেখেছে সেখানেই ঠোঁট ছুঁয়ে বলে, ক্ষত করার দায়িত্ব যেমন আমার, ঠিক করার দায়িত্বও আমার। তুই শুধু আমি নামের মেডিসিন নিবি টাইম টু টাইম। ইচ্ছে লজ্জা পেয়ে চুপ করে থাকে। ধূসরের বুকের গভীরে যেন হারিয়ে যেতে চায়। তবে ঠিক তখনই তৃণ্য তাদের সামনে এসে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, শালা বিয়ের আগেই রোম্যান্স! ধূসর কটাক্ষ করে তাকিয়ে বলে, চুপ থাক শালা। ইচ্ছে তৃণ্যকে দেখে লজ্জায় ধূসরের বুক থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে শুরু করে, কিন্তু বেচারা ইচ্ছে তো আর জানেই না কার বাহুডোরে আবদ্ধ। ধূসর ইচ্ছেকে ছাড়ে না কোনোভাবেই, যতক্ষণ না তৃণ্য নিজেই লজ্জায় সামনে দৌড় দেয়। ধূসর ইচ্ছেকে ছেড়ে দিয়ে ইচ্ছের হাত ধরে সামনে এগিয়ে চলে, আর ইচ্ছে অপলক চোখে ধূসরকে দেখতে থাকে। লোকটিকে আজ বেশি সুন্দর লাগছে চাঁদরালয়। সাদা টি শার্ট পরনে, হাতের পেশিগুলো ফুলে ফেপে আজ খুব কাছ থেকে তার ধূসর ভাইকে দেখতে থাকে ইচ্ছে। দুপুরের শেষ প্রহরে ধূসররা তালুকদার বাড়িতে পৌঁছায়। দীর্ঘ সফরের ক্লান্তি সবার চোখ মুখে স্পষ্ট, তবে পরিচিত আঙ্গিনায় ফিরে আসার স্বস্তি কম নয়। এয়ারপোর্ট থেকে অর্ণব, অনু, তৃণ্য ও তূর্ণ একে একে বিদায় নেয়। যার যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সবাই। তবে মীরা ধূসরদের সাথেই থেকে যায়, যেন এখনো তার যাওয়ার ইচ্ছে হয়নি। বাড়ির সদর দরজা পেরিয়ে সবাই ধীর পায়ে ভেতরে প্রবেশ করে। পরিচিত পরিবেশ, পরিচিত গন্ধ, সব কিছু যেন আবার আপন করে নেয় তাদের। কেউ কিছু না বলে যে যার মতো নিজেদের ঘরের দিকে চলে যায়, যেন এক মুহূর্তের বিশ্রামই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। ইচ্ছে নিজের ঘরে ঢুকে ক্লান্ত শরীর নিয়ে বিছানায় বসে কিছুক্ষণ চুপচাপ থাকে। সফরের ধকল এখনো কাটেনি, শরীর যেন অবসন্ন হয়ে এসেছে। একটু ফ্রেশ হওয়ার দরকার মনে করেই ধীরে ধীরে উঠে গোসলের জন্য প্রস্তুত হয়। ঠান্ডার পানির ছোঁয়ায় শরীরের ক্লান্তি খানিকটা কমে আসে, তবে চোখের পাতাগুলো যেন ভারী হয়ে আসছে ইচ্ছের। গোসল শেষে ভেজা চুল মুছতে মুছতে বিছানায় এসে শুয়ে পড়ে ইচ্ছে। নরম বালিশে মাথা রাখতেই চোখ বুজে আসে। একটু সময় নষ্ট না করে ঘুমের গভীরে তলিয়ে যায় এদিকে। রোকসানা মেয়েকে খাওয়ার জন্য ডাকতে আসে। দরজার সামনে এসে কড়া নাড়ে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া মেলে না। ধীর পায়ে দরজাটায় একটু ফাঁক করে দেখে ইচ্ছে তখন গভীর ঘুমে। দীর্ঘ সফরের ক্লান্তি যেন পুরোপুরি গ্রাস করেছে মেয়েটাকে। এক ঝলক মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে দরজাটা আস্তে করে ভিড়িয়ে দিয়ে নিচে নেমে যায় রোকসানা, যেন মেয়ের ঘুমের ব্যাঘাত না ঘটে। অন্যদিকে মীরা ফ্রেশ হয়ে সোজা তার ফুপু হৈমন্তীর ঘরে ঢুকে। ভেতরে ঢুকেই যেন সব ধরে রাখা আবেগ হঠাৎ বিস্ফোরিত হয়ে পড়ে। চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে আসে। ফুপি, ধূসর আমাকে পুরোপুরি ইগনোর করছে। তুমি কিছু একটা করো প্লিজ। তুমি জানো না আমি ওকে কতটা ভালোবাসি। কাঁদো কাঁদো কণ্ঠে বলে ওঠে মীরা। হৈমন্তী চুপচাপ মীরার কান্না দেখতে থাকে, চোখ মুখে অদ্ভুত এক ভাব। মীরা কাপা গলায় আবার বলে, প্লিজ ফুপি, ওই ইচ্ছে সব নষ্ট করে দিচ্ছে। ধূসরকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে। আমি এটা সহ্য করতে পারছি না। হৈমন্তী এবার ধীর পায়ে উঠে আসে। মীরার মাথায় স্নেহ ভরে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করে। মৃদু হাসিতে বলে, শান্ত হও মীরা, কাঁদলে তো কোনো সমাধান হবে না, তাই না? আমি কিছু একটা করব, তুমি চিন্তা করো না। মীরা মুহূর্তেই চুপ হয়ে যায়। ফুপুমনির কথায় একরকম আশার আলো দেখতে পায়। ধূসরকে ফিরে পাওয়ার আশা, বুকের ভেতর শীতল প্রশান্তি নেমে আসে। কিন্তু সেই প্রশান্তির আড়ালে অজানা কোনো ঝড় ধীরে ধীরে জমতে শুরু করে। বিকেলের নরম আলো জানালা দিয়ে ঘরে ঢুকে পড়েছে। ইচ্ছের ঘুম ভাঙতেই চোখে পড়ে রোদ্দুরের সোনালি আভা। কিছুক্ষণ বিছানায় বসে আলসম ঝেড়ে উঠে ফ্রেশ হয়ে নেয়। নিচে নেমে দেখে বাড়িতে বেশ নীরবতা, সবাই যে যার মতো ব্যস্ত। ঈশিতা আর মালাকে খুঁজে বের করে ইচ্ছে। তারপর তিনজন একসঙ্গে ছাদে উঠে যায়। ছাদে উঠতেই ইচ্ছের মনটা ভালো হয়ে যায়। ছোটবেলা থেকেই ফুল গাছের প্রতি তার এক অন্যরকম ভালোবাসা। ধীরে ধীরে পুরো ছাদ সে নানান ধরনের ফুলের গাছে ভরে ফেলেছে। এখন বিকেলে শান্ত পরিবেশে দাঁড়িয়ে সেই সবুজের রাজ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করে ইচ্ছে। ইচ্ছু আপু, আমি পানি ঢালবো? উচ্ছ্বাসের সাথে বলে উঠে মালা। ইচ্ছে হাসে, মাথা নাড়ে। আসলে ফুল গাছে পানি দেওয়া আমার পছন্দের কাজ, আমি দিই।
ইচ্ছে নিজের হাতে একে একে ফুলের টবে পানি ঢালতে শুরু করে, যেন গাছগুলোর সঙ্গেই তার এক অদৃশ্য বন্ধন রয়েছে। ঈশিতা পাশে দাঁড়িয়ে উদাস হয়ে বাতাসের চুল উড়িয়ে নেয় ছাদের এক পাশে দাঁড়িয়ে, আর মালা টবের মাটি নাড়াচাড়া করতে থাকে। তিনজন হাসি আড্ডার মাঝে এক সময় বিকেলের আকাশ আরও সোনালি হয়ে উঠে, সূর্য অস্ত যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইচ্ছে মনোযোগ দিয়ে গাছে পানি দিচ্ছিল। বিকেলের বাতাসে তার চুল এলোমেলো হয়ে উড়ে, প্রতিটি পাতায় যখন স্বচ্ছ পানির ফোঁটা জমে উঠছিল, ঠিক তখনই পিছন থেকে একটা ভারী কণ্ঠ ভেসে আসে। এত মনোযোগ দিয়ে কি করছো তোমরা? ধূসরের গলা শুনে চমকে উঠে ইচ্ছে, হাত কেঁপে ওঠে, আর তাতেই পাইপের মুখ ঘুরে সরাসরি ধূসরের গায়ে পানি গিয়ে পড়ে। এই 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 সরাও পাইপ। ধূসর চিল্লিয়ে সরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ইচ্ছে তখন ভয় আর লজ্জায় সংবৃত ফিরে পায় না। ধূসর যেদিকে সরে, ইচ্ছে অবচেতন সেই দিকেই পাইপ ঘুরিয়ে দেয়। ফলে ধূসর যতই পালাতে চায় ততই ধূসর ভিজতে থাকে। এই থামাও, তোমার কি হুঁশ নেই? ধূসর এক হাত দিয়ে চোখের সামনে থেকে পানি সরিয়ে চিৎকার করে ওঠে। ইচ্ছে ততক্ষণে ভয় আর বিব্রত হয়ে পুরোপুরি জমে গেছে। মাথায় আসছেই না যে হাত থেকে পাইপ নামিয়ে রাখলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ইচ্ছে অবাক হয়ে ধূসরকে ভিজতে দেখে, আর মুখের কোণায় এক চিলতে হাসি ফুটে ওঠে, যা ধূসর ঠিকই ধরে ফেলে। তুমি হাসছো? এক কাজ করেছো আর এখন? ঠিক তখনই ঈশিতা ছুটে এসেছে। ইচ্ছে পানি থামা, পানি বন্ধ কর। ইচ্ছে তখনও থম মেরে দাঁড়িয়ে। ঈশিতা বাধ্য হয়ে দৌড়ে গিয়ে মূল লাইনের সুইচ বন্ধ করে দেয়। মালা আর ঈশিতা ধূসরকে কাক ভেজা অবস্থায় দেখে আর ধরে রাখতে পারে না, একেবারে পেট চেপে হাসতে শুরু করে। ঈশিতা তো মাটিতে বসেই পড়ে, আর মালা হাসতে হাসতে বলেই ফেলে, তালুকদার ভাই, আপনাকে আসলে এখন ভেজা কাকের মতো লাগছে। ইচ্ছে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সে একবারও ধূসরের দিকে তাকানোর সাহস পাচ্ছে না। ধূসর ভিজে জামা থেকে পানি চিপে ফেলতে গিয়েও দুজনের হাসি শুনে রেগে ওঠে, কণ্ঠ কঠিন হয়ে যায়।